দাঁড়াও এসব। বের হও। স্যার, আপনি আজকে অফিসে যাবেন না। কেন কেন আমি অফিসে যাব না? স্যার, আপনার বেডরুমে খাটের নিচে ম্যাডামের বয়ফ্রেন্ড আছে। কি এত তোর এত বড় দুঃসাহস? তুই আমার স্ত্রীর সম্পর্কে বাজে কথা বলিস? এই আমি এখন অফিসে যাচ্ছি আর এই সময় এসে উল্টাপাল্টা কথা বলতেছিস, তাই না? স্যার, আমি যা বলছি সত্যি বলছি। সত্যি বলতেছিস মানে? আমি সকাল থেকে বাসায় ছিলাম, তোর ম্যাডামের যদি বয়ফ্রেন্ডই আসে তাহলে আমি কি জানতে পারবো না? তুই মিথ্যা কথা কেন বলতেছিস? স্যার, বিশ্বাস করেন আমি মিথ্যা কথা বলছি না। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে রুমের মধ্যে গিয়ে দেখেন। আবারও মিথ্যা কথা বলতেছিস? এই আমি রুমের মধ্যে কেন যাব? আমি তো রুম থেকে মাত্রই আসলাম, আমি সকাল থেকে রুমেই ছিলাম। যদি কেউ থাকে আমি কি জানতে পারবো না? স্যার, আপনি আমাকে মারছেন তাতে আমার কোনো দুঃখ নাই। আপনার দরকার হয় আপনি আমাকে আরো মারুন, তারপরেও আপনি একবার রুমে গিয়ে চেক করে দেখেন। আমি সেই ছোট্টবেলা থেকে আপনাদের বাসায় কাজ করি, আমি চাই না যে কেউ আপনাকে ঠকাক বা বেইমানি করুক। আপনি প্লিজ দয়া করে একবার হইলেও রুমটা চেক করেন। আচ্ছা, আমি মানলাম যে রুমের ভিতরে তোর ম্যাডামের বয়ফ্রেন্ড আছে, কিন্তু আমি তো সকাল থেকে রুমের ভিতরে ছিলাম। তাহলে তোর ম্যাডামের বয়ফ্রেন্ড কিভাবে আসলো বলতো? স্যার, কিভাবে আসলো শুনতে চান? তাহলে শুনেন। আসো আসো। এই তোর স্যার কোথায় রে? ম্যাডাম, স্যার তো ওয়াশরুমে গেছে। ও ম্যাডাম, এই ছেলেটাকে? এই ছেলেটাকে সেটা তো না জানলেও চলবে, তারপরও বলছি এটা আমার বয়ফ্রেন্ড। আর শোন, ওকে নিয়ে আমি বেডরুমে যাচ্ছি, তোর স্যার যেন কোনো কিছু জানতে না পারে, ঠিক আছে? আর একটু পর তো তোর স্যার অফিসে চলে যাবে, তোর স্যার অফিসে না যাওয়া পর্যন্ত ওকে আমি আমার বেডরুমে খাটের নিচে লুকিয়ে রাখবো, তোর স্যার যেন কোনো কিছু জানতে না পারে। তোর স্যারকে যদি কোনোভাবে কিচ্ছু বলার চেষ্টা করিস না, তোকে কিন্তু একেবারে জানে শেষ করে ফেলবো। আচ্ছা স্যার। চলো তো। শুনেছেন স্যার, এই হলো কাহিনী। হ্যাঁ শুনলাম। তাহলে এভাবে কি আমাকে প্রতিদিন ঠকানো হচ্ছে? আচ্ছা মাহি, যা তুই তোর কাজ কর, আমি দেখতেছি ব্যাপারটা। আচ্ছা স্যার। কি ব্যাপার? কাজের মেয়ে আমাকে যা বললো তা কি সঠিক? আমি কি একটা বারের জন্য রুমে গিয়ে চেক করব? হ্যাঁ তাই করি। আমি এখন অফিসে যাব না, গিয়ে রুমে গিয়ে চেক করব। জান, আর একটুখানি কষ্ট করো, আমার হাজবেন্ড এক্ষুনি অফিসে চলে যাবে। এই তাহলে তুমি আমাকে এত তাড়াতাড়ি কেন আনলে? তোমার হাজবেন্ড অফিসে যাওয়ার পরে নিয়ে আসতে। এ বাবা, আমি কি জানতাম নাকি যে ও আজকে এত লেট করে অফিসে যাবে? বৃষ্টি, হ্যাঁ, তো তুমি এখনো অফিসে যাওনি? এই আমার মাথা না হঠাৎ করে ধরেছে, প্রচন্ড ব্যথা করতেছে। আমি ডিসিশন নিয়েছি আজকে আর অফিসে যাব না, আজকে আমি বেডরুমে রেস্ট নেব। আরে কি বলছো তুমি? এখন অফিসে না গেলে হয়? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমার যখন এত মাথা ধরেছে তুমি ড্রয়িং রুমে যেয়ে একটু বসে রেস্ট করো, আমি তোমার জন্য চা করে দিচ্ছি, দেখবে চা খেলে তোমার ভালো লাগবে, তারপর তুমি অফিসে চলে যেও। হ্যাঁ আমি চা খাবো, কিন্তু বেডরুমে খাবো। তুমি আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো, যাও। বেডরুমেই কেন? ড্রয়িং রুমে বসো না, ড্রয়িং রুমে আলো বাতাস আছে, সারাদিন তো বেডরুমেই থাকো। তুমি বুঝতেছো না কেন? আমার মাথা প্রচন্ড ব্যথা করতেছে, আমি কেন ড্রয়িং রুমে যাব? আমি বেডরুমে রেস্ট নেবো, তুমি যাও। আরে বাবা, বেডরুম আর ড্রয়িং রুম তো সেই একই কথাই না, ড্রয়িং রুমে রেস্ট নিলে কি সমস্যা? কোনো সমস্যা নেই, এটা আমাদের পার্সোনাল রুম, তাই না? তুমি আমাকে এমন ফোর্স কেন করতেছো? আমি কিছু বুঝতেছি না। আজব তো, পার্সোনাল বলতে কি, একটাও তো আমাদের রুম, ওইটাও আমাদের রুম, আর এখানে তো অন্য কেউ নেই যে তোমাকে ওখানে কেউ ডিস্টার্ব করবে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি আর আমি ছাড়া রুমে আর কেউ নেই তো? মানে আর কে থাকবে? যদি নাই থাকে তাহলে তুমি আমাকে এমন ফোর্স করতেছো কেন বাইরে যাওয়ার জন্য? দেখো আশরাফ, তুমি কিন্তু আমাকে ভুল বুঝতেছো। আসলে আমি বলতে চাচ্ছি যে ড্রয়িং রুমে আলো বাতাস আছে তো, খোলামেলা জায়গা, এটার জন্যই বলছিলাম যে ড্রয়িং রুমে বসলে তোমার ভালো লাগবে। চুপ করো, নাটক বন্ধ করো তোমার। আমি খুব ভালো করে জানি আমাদের খাটের নিচে তোমার নাগর এখন আছে। মানে কি 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 বলছো এসব আশরাফ তুমি? জানতাম তুমি অস্বীকার করবা, ঠিক আছে আমি নিজে বের করতেছি। হ্যাঁ দাঁড়াও এই, আশরাফ। বের হও। আমার ক্ষমা করে দেন, আমার কোনো দোষ নেই। বাস, এখানে তোমার কোনো দোষ নেই। যেখানে আমার স্ত্রী নিজ থেকে তোমার কাছে গেছে সেখানে আমি তো তোমাকে কিছু বলতে পারি না। আমার স্ত্রী যদি তোমাকে এই সুযোগটা না দিত তাহলে তুমি তার সাথে এই রিলেশনে আসতে কিভাবে? ইম্পসিবল, কখনো তুমি আসতে পারত না। আগে একটা মানুষকে সুযোগ দিতে হয়। আমার স্ত্রী তোমাকে সেই সুযোগটা দিয়েছে, দ্যাটস ওয়াই তুমি তার সাথে এই রিলেশনে আসছো। আর বৃষ্টি, এখন তুমি কি বলবা বলো? আজকে যদি কাজের মেয়ে আমাকে না বলতো আমি কখনো জানতে পারতাম না আমার স্ত্রীর
আসলে এটা তুমি কি আমার সেই স্ত্রী যে স্ত্রী কিনা আমাকে অনেক ভালোবাসতো? এখন আমি বুঝলাম আসলে তুমি আমাকে কখনোই ভালোবাসো নাই। তুমি আমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করে গেছো, দিনের পর দিন আমার সাথে নাটক করে গেছো। সিসি, লজ্জা করলো না তোমার? বিবেকে এতটুকু বাঁধলো না যে কি করতেছি আমি এটা? আমার একটা হাজবেন্ড আছে, আমার একটা সংসার আছে, একটা সংসার রেখে আমি একটা অন্য ছেলের সাথে কিভাবে সম্পর্কে জড়াই? আসলে তোমাকে আমার কিছু বলার নাই। কিসের অভাব ছিল? কোন জিনিসের অভাব ছিল? ভালোবাসার কি অভাব ছিল? টাকা পয়সা কি অভাব ছিল? যখন যেটা চাইছো সেটাই তোমার সামনে হাজির করে দিছি। আমি পুলিশের চাকরি করতেছি কিসের জন্য? তোমার জন্য। তোমার যখন যেটা লাগতেছে নিজের চাওয়া পাওয়াকে বিসর্জন দে তোমার সমস্ত শখ আহ্লাদ আমি পূরণ করতেছি। তারপরও এমন একটি সম্পর্কে তুমি কিভাবে গেলা? আমি কাকে কি বলতেছি? এতটুকু বিবেক, এতটুকু মনুষ্যত্ব বোধ যদি তোমার থাকতো তাহলে এমন একটি রিলেশনে তুমি কখনো আসতে পারতে না। অনেক হয়েছে, এত কিছু দেখার পর আমার পক্ষে আর তোমার সাথে সম্পর্ক রাখা সম্ভব না। তুমি আমার সাথে প্রতারণা করছো, তুমি আমাকে ধোঁকা দিছো। আমি কোনোদিনও তোমাকে সন্দেহ করিনি, আমি তোমাকে কোনোদিনও সন্দেহ করতামই না। বাট সন্দেহ করতে বাধ্য করছো তুমি। দিনের পর দিন আমার ভালোবাসা বিশ্বাসকে পুঁজি করে তুমি আমাকে পিছন থেকে ছুঁড়ে মারছো। তুমি আমাকে এত বড় একটা উপহার দিবা ভালোবাসার প্রতিদান হিসেবে আমি তোমার কাছে আশা করিনি। সি সি, আমার ভাবতে অবাক লাগতেছে যে মানুষটার সমস্ত শখ আহ্লাদ আমি পূরণ করলাম, যে মানুষটার সকল চাওয়া পাওয়া আমি পূরণ করলাম, সেই মানুষটা কিনা আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছে। কেন জড়াইছো? কিসের জন্য জড়াইছো? এই চুপ করো, অনেকক্ষণ বলেছো, এবার আমি বলি তুমি শোনো। কি করেছো তুমি আমার জন্য? শুধু ওই টাকা পয়সা দিয়েই না সব কিছু হয় না, ঠিক আছে? টাকা পয়সার বাহিরেও না স্ত্রীর জন্য একটু সময় দিতে হয়, তার জন্য ভালোবাসা থাকতে হয়। তুমি মনে করেছো যে টাকা পয়সা দিয়েই সবকিছু কেনা যায়, কিন্তু না আশরাফ, টাকা পয়সা দিয়ে না কোনোদিন ভালোবাসা পরিমাপ করা যায় না। তুমি শুধু টাকার পিছনেই ছুটেছো, তোমার শুধু অফিস টাকা, তুমি এগুলো নিয়েই পড়ে রয়েছো। তুমি কখনো কি আমাকে একটাবার বোঝার চেষ্টা করেছো? আমাকে একটু সময় দেওয়ার চেষ্টা করেছো? বৃষ্টি, তুমি এসব কি বলতেছো? আমি তোমাকে সময় দিই নাই। এই, আমি দিনের পর দিন, রাতের পর রাত মাথার ঘাম পায়ে ফেলে শরীরক্ত পানি করে পরিশ্রম করতেছি কার জন্য? শুধুমাত্র তোমাকে সুখী রাখার জন্য, তুমি যেন একটু ভালো থাকো তার জন্য। আর তুমি কিভাবে বলতে পারলা আমি তোমাকে সময় দিচ্ছি না? এই, আমি তোমার জন্য কি করি নাই? আমি তোমার জন্য ট্রান্সফার করাইছি, তোমার জন্য আমি আমার ফ্যামিলিকে ছাড়ছি। আর তুমি আমার সাথে এত বড় একটা বেইমানি করতে পারলা যে মানুষটাকে আমি এত ভালোবাসার পরও যার মন আমি পেলাম না, আসলে সেই মানুষটা কখনোই আমার ছিল না। আসলে তুমি আমাকে কখনোই ভালোবাসো নাই। ঠিক আছে, তুমি এই ছেলেকে ভালোবাসো না, এই ছেলে তোমাকে সময় দিচ্ছে, এর সাথে তুমি সংসার করবা, তাই না? আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বিয়ের যে সম্পর্ক ছিল সেটাও আমি ভেঙে দিচ্ছি। আমি আর তোমার সাথে থাকতে চাই না। আমি তোমাকে ডিভোর্স দিব। আই ওয়ান্ট টু ডিভোর্স। আশরাফ, কি বলছো তুমি এগুলা? দেখো, তুমি এরকম একটা সিদ্ধান্ত নিও না। তুমি একটা ডিসিশন নেওয়ার আগে একটু ভেবে চিন্তে দেখো। প্লিজ আমাকে একটাবার ক্ষমা করে দাও, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। বাস। ভুল? কিসের ভুল? তুমি কোনো ভুল করো নাই। তুমি আমার সাথে প্রতারণা করছো, যা অনেক বড় অন্যায়। এই অন্যায় কখনো ক্ষমা হতে পারে না। এখন আমি যদি তোমাকে ক্ষমা করি তাহলে পুলিশ ডিপার্টমেন্টকে অপমান করা হয়। কোনো স্ত্রীকে কোনো পুরুষ আর বিশ্বাস করবে না, কোনো প্রেমিক তার প্রেমিকাকে বিশ্বাস করবে না। এখন আমিও তোমাকে ক্ষমা করতে পারবো না। আমি চাইলে তোমাকে জেলের মধ্যে পচে মারতে পারতাম, কিন্তু আমি সেটা করব না, কারণ আমার একটা রেপুটেশন আছে। ভালোই ভালো বলতেছি, তুমি তোমার নাগরকে নিয়ে এখনই আমার বাসা থেকে বের হয়ে যাও। বের হও বলতেছি, যাও।